শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি দেবাশিস রঞ্জন সরকার। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দিয়েছেন। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। মনির, রাষ্ট্রীয় অতিথি ও প্রধান উপদেষ্টার ইফতার কি শেষ হয়েছে? স্মরণীয় একটা মুহূর্ত। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোথাও বিশ্ব নেতারা এরকম একটা আয়োজনে বা এরকম একটা ধর্মীয় হোক বা যেভাবেই হোক এরকম একটা আয়োজনে লক্ষাধিক মানুষের সাথে এরকম বিশ্ব নেতারা একসাথে ইফতার করেছেন। একটা দেশের প্রধান, সরকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব, সেটাই সেই আয়োজনে আমরা এখানে কক্সবাজারের এই যে উখিয়ার বালুখালীর যে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা তারা একসাথে ইফতার করেছেন। কিছুক্ষণ আগে তারা ইফতার সম্পন্ন করেছেন এবং এই যে একটা প্যান্ডেলের নিচে যারা দেখতে পাচ্ছেন তার পাশেই প্রধান উপদেষ্টা জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তারা ইফতার করেছেন। তারা ইফতারের আগে কিছু বক্তব্য দিয়েছেন, তারা দোয়া করেছেন। তো এখানে লক্ষাধিক মানুষ তারা বিভিন্ন ক্যাম্প থেকে এখানে এসেছেন। আমি একটু দেখাই যে তাদের চিত্রটা একটু দেখেন, এক নজরে দেখা যায় এই যে টিলাগুলো দেখা যায় যে উখিয়ার এই যে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে যে উখিয়ার যে টিলাগুলো, পাহাড়গুলো, এগুলো ভর্তি মানুষ, প্রচুর মানুষ জড়ো হয়েছেন। অনেকে প্লাকার্ড লিফটে এনেছেন, পোস্টার এনেছেন। সবাই তাদের নিজের গ্রাম, নিজের এলাকার মিয়ানমারে ফেরত যেতে চায়, রাখাইনে ফেরত যেতে চায়। প্রত্যেকের আসলে প্লাকার্ডে লেখা আছে ইউএন টেক আস ব্যাক, ইউএন টেক আস টু আওয়ার হোম। তারা জাতিসংঘ মহাসচিবের কাছ থেকে তার মাধ্যমে আজকে তারা প্রত্যেকটি ঘটনার বিচার চেয়েছেন, গণহত্যার বিচার চেয়েছেন। তারা যে বছরের পর বছর ধরে নির্যাতিত, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সব ঘটনার প্রত্যেকটা ঘটনার বিচার চেয়েছেন। আজকে যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সর্বপ্রথম দুপুরবেলায় আসেন, তারা এসে এখানে রোহিঙ্গাদের একটা কালচারাল মেমোরি সেন্টার আছে এবং তাদের লার্নিং সেন্টার আছে। সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেছেন, রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেছেন, জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। প্রত্যেকেই তাদের গণহত্যার ঘটনায় বিচার চেয়েছেন। ওই সময়কার গণহত্যার, নির্যাতনের, বাড়ি পুড়িয়ে দেয় ওইসব ঘটনার বিবরণ দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের কাছে। তো এই শিশুদের যারা বিচার চেয়েছেন, যেসব মানুষ যারা বিচার চেয়েছেন, প্রত্যেকটি ঘটনায় জাতিসংঘ মহাসচিব বলেছেন যে বিশ্ব নেতাদেরকে চাপ দিয়ে তিনি সেই ঘটনাগুলোর বিচার চাবেন। আরেকটি বিষয় যে বর্তমানে একটা আলোচিত বিষয় হচ্ছে বিশ্বে যে আমেরিকা এবং অন্যান্য তারা বিশ্ব সম্প্রদায় তারা এই যে রোহিঙ্গা সম্প্রদায় সহ বিভিন্ন জায়গা থেকে দান করার যে টাকা সেটা অর্ধেকে কমিয়ে আনছে এবং এতে করে জাতিসংঘ মহাসচিব বলেছেন যে এই রোহিঙ্গাদের জন্য একটা ব্যাপক ঝুঁকিপূর্ণ হবে। তিনি এই বিষয়েও বিশ্ব নেতাদের কাছে চাপ প্রয়োগ করবেন, জোর তাগিদ দিবেন যাতে এই অর্থ কমানো না হয়। একটা বিষয় এখানে না উল্লেখ করলে নয়, কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই লক্ষাধিক রোহিঙ্গা এখানে যারা আশ্রিত সবার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এইরকম কোনো আয়োজনে জাতিসংঘ মহাসচিবকে বিশ্বের কোনো নেতাই নিতে পারে নাই। তিনি বাংলাদেশে এসেছেন, এরকম একটা আয়োজনে অংশ নিয়েছেন, তিনি সবার সাথে ইফতার করেছেন। জাতিসংঘ মহাসচিব আজকে রোজাও রেখেছিলেন এই রোহিঙ্গারা কষ্টে আছেন সেজন্য, সেরকম একটা প্রতিপাদ্য হিসেবে। আরেকটি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন এবং জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে তিনি চেষ্টা করছেন যে এই রমজানে সবাই এখানে কষ্ট করছে, বাংলাদেশ সরকারের চেষ্টায়, বিশ্ব নেতাদের চেষ্টায় আগামী রোজার ঈদ যাতে এই রোহিঙ্গারা তাদের মিয়ানমারে তাদের বাস্তুতে বা তাদের বাপদাদার বাড়িতে যে রোজার ঈদ করতে পারে এমন ঘোষণা, এমন আশ্বাস, এমন আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেবাশিস, ধন্যবাদ মনির যুক্ত হবার জন্য। এর আগে দুপুর 2টায় বালুখালী ক্যাম্পে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। এ সময় রোহিঙ্গা শিশুদের সাথে ঘণ্টাখানেক সময় কাটান তিনি। মনোযোগ দিয়ে শোনেন শিশু কিশোরদের কথা। সফররত জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইনে গণহত্যা, অত্যাচার, নির্যাতনের বিচার চায় রোহিঙ্গা শিশুরা। পরে গুতেরেস জানান রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে উদ্গ্রীব, তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারে আগে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি। কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে একথা জানান জাতিসংঘের মহাসচিব। তিনি আরও জানান মিয়ানমারে এখনও সংঘাতপূর্ণ পরিবেশ, রোহিঙ্গা ক্যাম্পেও মানসম্মত জীবনযাপন প্রয়োজন উল্লেখ করেন তিনি। বলেন অর্থ বরাদ্দ কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকিতে পড়বে। আশ্বাস দেন এ ব্যাপারে তিনি বিশ্ব নেতাদের সাথে কথা বলবেন।
রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে, তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি। সেখানে এখনো ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে। একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন, তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা, তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে। তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করব। কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর সম্প্রসারণের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে সার্কিট হাউসে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার প্রদান করে জেলা প্রশাসন। পরে খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেই সাথে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকার প্রধান। বেলা ১টার দিকে কক্সবাজারে পৌঁছায় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান। এয়ারপোর্ট থেকে গাড়ি বহন নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে রওনা হন অ্যান্তোনিও গুতেরেস। এরপর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিমানবন্দরের রানওয়ে এবং চলমান নির্মাণ প্রকল্পগুলো। সেখানকার সবশেষ পরিস্থিতি তুলে ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিমানবন্দর পরিদর্শন শেষে কক্সবাজার সার্কিট হাউসে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে 2:45 নাগাদ খুরুশকুলে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করেন জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ণ কেন্দ্র। খোঁজ খবর নেন প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও। সেখান থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুলে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সেখানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সমস্যার কথা জানতে চান তিনি। কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা। কেন করি গরম যাইব অনার মনত কি আছে জানিবেন আর কথা কই পেলাই নয় অনার তো জানিবেন শীত। সভা শেষে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপেক্ষামান অ্যান্তোনিও গুতেরেসের সাথে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এর আগে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য বৈঠক করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সকাল 9টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক হয়। বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। প্রায় আধা ঘন্টার বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নানা চ্যালেঞ্জ, চলমান সংস্কার ও আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দুই শীর্ষ নেতা। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। জানান দেশে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থনের কথাও। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ভুয়া নোটারি নথি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট তার বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পাওয়া নথিপত্রের ভিত্তিতে এই তথ্য জানায় গণমাধ্যমটি। এতে বলা হয়, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির ওই নথিটি 2015 সালে ভুয়া নোটারি ব্যবহার করে তার বোনকে গুলশানে ফ্ল্যাট হস্তান্তর করেন। ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়, তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। জানান, টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিল না। এর আগে নানা অনিয়মের অভিযোগ বিতর্কের মুখে পদত্যাগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেভাবেই পালিয়ে থাকুক, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে, এই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে এই সভার আয়োজন করা হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতে বসে ডক্টর ইউনূসকে অস্বস্তিতে ফেলতে বেপরোয়া পতিত স্বৈরাচারী শক্তি। তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসান সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন,
ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারকে সহমর্মিতা জানাতে মাগুরার জারিয়া গ্রামে ছুটে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। মাগুরার বিশিষ্টজনরাও খোঁজ খবর নেন শিশু আসিয়ার বাড়িতে। যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন তারা। আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এদিকে আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা কারাগারের সামনে মাগুরা ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসিয়ার দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জন রিমান্ডে রয়েছে। গত রোববার মামলার 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিনের রিমান্ড দেন আদালত। ফোনে দেখে বলে মা আমি আসিয়াকে দেখতে যাব। আমি মনে করি হিটুর এই জায়গা তো দোষ আছে, এর পরিবারেরও দোষ আছে। শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। দর্শকের সাথে কারাগারে রাখা হয়েছে, এই জন্য আমরা এখানে মিছিল করতে চাই। তবে একটাই, ভাই না মনে ভাসি যায়, ভাই না মনে ভাসি যায়। দোল পূর্ণিমার শুভক্ষণে শুরু সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। ফুল নৈবেদ্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পূজার মধ্যে দিয়ে শুরু হয় ধর্মীয় আচার। পূজাপাঠ শেষে হয় আবির খেলা। রঙের এই উৎসবে যোগ দেন সব বয়সী মানুষ। আবিরের রঙে যেন সমাজের সব অন্ধকার কেটে যায়, সেটাই ছিল প্রার্থনা। মনের অসুর বধ হোক, ভালোবাসার রঙে ছেয়ে যাক হৃদয়, এই প্রার্থনার মধ্য দিয়েই শুরু সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। ফাল্গুন মাসে পূর্ণিমার পূর্ণ তিথির সকালে শুরু হয় পূজা। ফুল নৈবেদ্য আর যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় চলে নানা ধর্মীয় আচার, মন্ত্রপাঠ। অশুভকে হারিয়ে সকল মঙ্গলের দ্বার খুলুক করা হয় সেই প্রার্থনা। পূজা শেষ হওয়ার পরই হাজির হয় প্রতীক্ষিত সেই মুহূর্ত। বসন্তের যত রং তার সবগুলি দিয়েই পরস্পরকে রাঙিয়ে তোলার আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। রঙের এই খেলায় ছিল না বয়সের কোনো বাধা। আমি সবার জন্য প্রার্থনা করেছি ও আমার পড়াশোনার জন্য প্রার্থনা করেছি। আমি আজকে অনেক মজা করছি বন্ধুদের সাথে। আমি বন্ধুদের সাথে রন খেলছি, তারপরে ওদের অনেক রন মাখিয়েছি। এখানে এসে প্রার্থনা করলাম সকলের মঙ্গলের জন্য, জীবন যাতে সুন্দরভাবে যায়। পরিবারের সাথে আবির খেলা অনেক ভালো লাগছে, সামনের বছরও খেলতে চাই। আমরা অনেক আনন্দময়ী ঢাকেশ্বরী মন্দিরে এসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনেই বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই এই ঐতিহ্য পালন। আমাদের মেয়েরা যেন নিরাপদ থাকে, সে যে বয়সী মেয়েরা হোক, আমরা যেন তাদেরকে নিয়ে নিরাপদের হাঁটা চলাফেরা করতে পারি। এই বসন্তের হোলির রঙে রাঙিয়ে যাক সবার হৃদয়, সারা বছর মানুষ রঙিনভাবে থাকুক, এই প্রার্থনায় সবাইকে হ্যাপি হোলি। বসন্ত হচ্ছে রঙের একটা মাস, আর এই বসন্তের সময় হচ্ছে এই দোল পূর্ণিমাটা পড়ে, তো এই অনুষ্ঠানটা আসতে পারে আসলে আমাদের খুবই ভালো লাগছে। জীবনটা সুন্দর হয়, বাবা মাকে জানি সুস্থ রাখে ঈশ্বর। এই দিনে নিজের ও নিজের ভালোবাসার মানুষদের জন্য প্রাণ ভরে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে এবছর সীমিত ছিল দোলের আনুষ্ঠানিকতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আজিমপুর গোরস্থানে সমাহিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক। এর আগে 2 দফা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকালে 11টায় সেন্ট্রাল রোডের নিজ বাসার সামনের প্রথম দফা জানাজা শেষে আরেফিন সিদ্দিকের মরদেহ নিয়ে আসা হয় ধানমন্ডি মসজিদে। অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজা। এতে অংশ নেন হাজারো মানুষ। পরে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী বান্ধব এই শিক্ষকের তৃতীয় দফা জানাজা। প্রিয় শিক্ষক হারানোর ক্ষতি কোনো দিনই পূরণ হবে না বলে জানায় শিক্ষার্থীরা। দ্বিতীয় জানাজা শেষে আরেফিন সিদ্দিকের মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানেই দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। নাটোরে পুলিশি তল্লাশিতে গাইবান্ধায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বহনকারী গাড়িতে মিলল প্রায় 37 লাখ টাকা। হেফাজতে নেওয়া হয়েছে সাবিউল ইসলামকে। পুলিশ জানায় বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। রাজশাহীগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। সন্ধান পাওয়া যায় বিপুল টাকার। এই সময় গাড়িতে থাকা সাবিউল নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে 36,94,300 টাকা জব্দ করা হয়। এগুলো জমি বিক্রির টাকা বলে দাবি করেন সামিউল, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী 24 মার্চের টিকিট। রেল কর্তৃপক্ষ জানায় অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। চলবে টানা 7 দিন। আজ রেলের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট কিনতে পারছেন যাত্রীরা। 15,773টি টিকিটের বিপরীতে সকালেই 20 লাখ হিট হয়েছে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। কালোবাজারি বন্ধে শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে দাবি স্টেশন ম্যানেজারের। কর্তৃপক্ষ জানায় চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে এবার। ঈদে খুশি মানে নতুন পোশাক। বাড়ির সদস্যদের আবদার ও ঈদ উপহারে অন্যতম অনুষঙ্গ নতুন জামাকাপড়। কেনাকাটার পরিসর আর বৈচিত্র্যের কারণে যমুনা ফিউচার পার্ক এরই মধ্যে জয় করেছে ক্রেতাদের মন। একই ছাদের নিচে সকল পণ্যের সমাহার থাকায় যেমন সময় বাঁচছে, তেমনি খোলামেলা পরিসর দিচ্ছে স্বাচ্ছন্দ্যের কেনাকাটার সুযোগ। ক্রেতাদের চাহিদাকে মাথায় রেখে ঈদ আয়োজনকে রাঙিয়ে তুলেছে দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুমগুলো। পোশাকের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক পণ্যের দোকানেও লেগেছে ঈদ কেনাকাটার ধুম। সন্তানকে পছন্দের পোশাকটি কিনে দিতে পেরে খুশি বাবা মাও। আগ্রাবাদে খেটে খাওয়া শ্রমজীবী পথচারী ও রোগীদের মধ্যে সেহরি সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। মা ও শিশু হাসপাতালের সামনে কয়েকশো মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। মানবিক সহায়তা কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে। সকালে উপজেলার পাহাড়তলীতে BCCUL জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন সাবেক অর্থ সচিব এবং সাবেক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।